পূর্ণিমা, শামিমা, সাইমা, চায়না বেগম সবার একে একে ছবি তোলা শেষ করতে করতে সন্ধ্যায় নেমে এলো। শামিমা তাড়া দিল সবাইকে বাড়ি ফেরার জন্য। এখানে প্রায় সবাই নববিবাহিতা। গ্রামের মানুষ বেশ নিয়ম কানুন মেনেই চলল। তাদের ধারণা বিয়ের ঘ্রাণ 6 মাস পরও পার হয় না। 6 মাস পর্যন্ত নতুন বউদের অনেক সাবধানতায় চলতে হয়। দেরি করে ফিরলে জমিলা বেগম খুব রাগ করবে। যদিও ওরা সবাই এসব বিশ্বাস করে না, তবে সন্ধ্যায় মাঝে মাঝে না ঘুরে বাসায় ফিরে যায় উত্তম। মাঠের সরু আইলের উপর দিয়ে শাড়ি পরে হাঁটতে বেশ বুক পোহাতে হচ্ছে জেবাকে। সরিষা খেতে পানি দেওয়া হয়েছে, পা এদিক ওইদিক হলেই কাদায় পড়তে হবে। শেখর আচমকা জেবার হাত চেপে ধরল। জেবা বড় বড় চোখ করে তাকালো। আকস্মিক এমন হাত ধরে ভরকে যায় জেবা। শেখরের আর হাত ধরে রাখার সাহস হলো না। ছেড়ে দিল মাটির দিকে চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, সরি। ইটস ওকে, তুমি চাইলে সাহায্য করতে পারো আমাকে। আসলে আমার হাঁটতে সমস্যা হচ্ছে। শেখরের মুখ চকচকে হয়ে উঠল। জেবা যে তাকে হাত ধরার অনুমতি দিবে বিশ্বাসই হচ্ছে না। দেরি না করে জেবার হাত ধরল তৎক্ষণাৎ। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। রক্তিম লালিমা রূপ ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যে নিজেকে ধরনীর থেকে লুকিয়ে অন্ধকার নামিয়ে দিবে। গ্রামের কৃষকরা বাড়ি ফিরছে দলবদ্ধ হয়ে। নানা রকম গল্পের মাধ্যমে সবাই একই সাথে সারি বেঁধে হাঁটছে। বাগানের পাশে ফাঁকা জায়গাটা বড় করে ব্যাডমিন্টনের কোর্ট বানানো হয়েছে। সন্ধে নামলেই যুবকেরা ছুটে আসে এখানে ব্যাডমিন্টন খেলতে। হায়দার মিয়া শান্তিপ্রিয় মানুষ, কোলাহল তার পছন্দ নয়, তবে বাচ্চাদের আবদার ফেলতে পারে না। বাগানে খেলার সুযোগ করে দিয়েছে। শহরের মতো গ্রামে সব জায়গায় লাইটিং এর ব্যবস্থা করা থাকে না, কিন্তু ছায়ানির ভিলায় চারিপাশে লাইটিং এর ব্যবস্থা আছে। এই জন্যই বাচ্চারা এই জায়গাটা বেছে নিয়েছে। বাচ্চাদের সাথে খেলায় যুক্ত হয়েছে অয়ন, রায়ান, আবির্ভাব এবং শেখর, অভিক। শেখর আর আবির্ভাবের বিপরীতে দাঁড়িয়ে আছে অয়ন, রায়ান আর অভিক। বাজি ধরে খেলা হচ্ছে। যে দল হারবে তারা আজ রাতে রান্নার দায়িত্ব নেবে। রায়ানের ফুল কনফিডেন্স আবির্ভাব আর শেখরকে জিতিয়ে দিবে না, তবে আবির্ভাবের দক্ষ হাতের খেলার সাথে মাঠে টিকা যেন মুশকিল। পুরো দৌড়ের উপর রেখেছে অয়ন, অভিক আর রায়ানকে। শেখর খুব ভালো খেলছে, পাশে থেকে উৎসাহ দিচ্ছে সবাই। ছবি ধীরে ধীরে সারহার কাছে এগিয়ে আসলো, গলা খাকারি দিয়ে বলল, আপু, তোমার ভাই কি রান্না জানে? রিকুটালো সারহা খানিক গর্ব করে বলল, কেন? আমার ভাই জিতবে, ও রান্না করতে যাবে কেন? হ্যাঁ, তোমার ভাই হারবে, তার দিকে নজর দাও, যাও। কিন্তু খেলা দেখে তো মনে হচ্ছে তোমার ভাই শুধু হারবে না, একদম গো হারা হারবে। সারহা মুখ ফিঞ্চি কেটে বলল, অসম্ভব, আমার ভাই হারতে পারে না। জেবা হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। শেখরের আচমকা চোখ পড়লো জেবার দিকে। র্যাকেট উপরে তুলে হাওয়া হয়ে তাকিয়েছে জেবার পানে। ভেতর নিচে পড়ে গেল তৎক্ষণাৎ। বিজয়ের আনন্দে নেচে উঠল অয়ন, অভিক আর রায়ান। সারা দৌড়ে এসে অয়নকে জড়িয়ে ধরলো। তাদের সাথে চায়না বেগমও যুক্ত হলো। এত সময় আবির্ভাবের ভালো খেলা দেখে আবির্ভাবের দলেই ছিল সে। অয়ন বিজয়ী হওয়ার পরপরই দল পরিবর্তন করে নিল। রাত আহসান নির্লিপ্ত কণ্ঠে ফিটফিট করে বলল, কিরগিটিও লজ্জা পাবে এই মহিলার কাছে। আবির্ভাবের দৃষ্টিশক্তি প্রখর। শেখরের সে দিকে হেলদল নেই। সে তখনও জেবাকে দেখে যাচ্ছে। আবির্ভাব বুকে 2 হাত ভাঁজ করে শেখরের সামনে এসে দাঁড়ালো। কড়া কণ্ঠে বলল, এই যে, এই দিকে তাকাও। এমন ভাবে দেখছো যেন জীবনের প্রথম মেয়ে দেখলে আজ। শেখরের বাচ্চা, তোমার এই মেয়ে দেখার চক্করে আজ এভাবে হারালাম আমি। শেখরের সম্বিত ফিরল এবার খুকু করে। কেসে এদিক সেদিক তাকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এদিক ওদিক তাকিয়ে লাভ নেই। তোমার এমন স্বভাব হলো কবে থেকে? আগে জানলে আমি তোমাকে কখনোই নিতাম না। আসলে স্যার, আসলে নকলে জানতে চাই না। তোমার জন্য হেরেছি আমি। ওসব রান্না বান্না করতে পারবো না। যা করার তুমি করো। ওসব বললে চলবে না। কার জন্য হেরেছ সেটা দেখার বিষয় না। হেরেছ মানে বাজের টাস্কটা তোমাকে করতে হবে। তুমি যে হারবে সেটা আমরা আগে থেকে জানতাম। অয়নের খোঁজা দেওয়া কথায় মোটে পছন্দ হলো না আবির্ভাবের। কড়া কণ্ঠে বলা, আবির্ভাব কোনো চ্যালেঞ্জ নিলে সেটা পূরণ করে নাই, এমন রেকর্ড এখনো হয় নাই। সো চ্যালেঞ্জ নিবি না শালা? অয়ন হতভম্বের মতো তাকালো। আবির্ভাব নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি আমাকে আবার শালা বললে ভাইয়া? বললাম। তুই তো আমার শালাই হোস। একদম না, এটা কিন্তু গালাগালি। আর তাছাড়া আমি স্যারের বড় ভাই। তাতে কি? মনে মনে তুই আমার শালা।
তাহলে তুমি আমার শালা, আমিও কিন্তু শালা বলবো তোমাকে। আবির্ভাবের এহেন উত্তরের জন্য প্রস্তুত ছিল না। কেবলা হেসে বলল, আচ্ছা আর ডাকবো না। দুপুরের ভারী খাবার খেয়ে সবার পেটে এখনো ভরা। রাতে হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি যদিও বলেছিল ভুনা খিচুড়ি খাবে, তবে ভুনা খিচুড়িও জানা নেই আবির্ভাবের, তাই সবাইকে ভুচুং ভাচুং বুঝিয়েছে। সকালে চালের আটা এত পিঠা খেয়ে এখন যদি আবার খিচুড়ি খায় তাহলে নিঃসন্দেহে অ্যাসিডিটিতে ভুগবে সবাই। বাজার থেকে মাঝারি সাইজের কয়েকটা পোলট্রি মুরগি আনা হয়েছে, সেইগুলোই মশলায় মাখিয়ে বারবিকিউ বানানো হবে। আবির্ভাব এই রান্নায় বেশ পারদর্শী। দেশের বাইরে থাকতে নিজে বানিয়ে ফ্রেন্ডদের খাইয়েছে অনেকবার। মশলায় মাখানোর দায়িত্ব পড়েছে শেখরের। আবির্ভাব বসে বসে প্রসেসিং বলে দিচ্ছে। তৎক্ষণাৎ ফোন বেজে উঠল আবির্ভাবের। ফোন স্ক্রিনে চোখ বুলিয়ে নিলে ফের তাকালো শেখরের দিকে, মৃদু কণ্ঠে বলল, শোয়েব মির্জা কল করেছে, দরকারি ফোন। আমি কথা বলে আসি। তুমি পরিমাণ মতো লবণ দিয়ে মেরিনেট করে নাও। ঠিক আছে, একদম চিন্তা করবে না, আমি আছি না। দেখবেন এমন বারবিকিউ বানাবো সবাই একেবারে খেয়ে সারাজীবন মনে রাখবে। তোমাকে আগ বাড়িয়ে কিছু করতে হবে না, তুমি জাস্ট পরিমাণ মতো লবণ দিয়ে মেরিনেট করে রাখো। ঠিক আছে স্যার। বারবিকিউ বানানো কমপ্লিট। শেখর প্লেট এগিয়ে নিয়ে গেল জেবার কাছে, গর্বিত কণ্ঠে বলল, একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে। ঠিক আছে। জেবা লেগ পিস তুলে নিয়ে একটু সস লাগিয়ে মুখে দিতেই চোখ বড় বড় করে তাকালো। আবির্ভাব দাঁত কিরিয়ে বলল, মিস হিমি, আমার বারবিকিউয়ের টেস্ট নিয়ে আশ্চর্য হয়ে গেছে। আসলে আমি বরাবরই সব রান্নায় একদম পারফেক্ট। শেখর ক্রেডিট নিয়ে বলল, স্যার আমি তো সব করলাম। করেছো, আমি বলে দিয়েছি তুমি করেছো। আপনি ফোনে কথা বলতে ওদিকটায় গেলেন, তখন তো লবণের পরিমাণ আমার আন্দাজ মতোই দিয়েছে। জেবা মুখের মাংসটুকু বের করে শেখরের দিকে তাকিয়ে বলল, লবণ আপনি দিয়েছিলেন? হুম। এই নিন, একটু টেস্ট করে দেখুন। শেখর জেবার হাতে বাকি মাংসটুকু মুখে দিতেই মুখ একদম চুপসে গেল। না গিলতে পারলো, না বাইরে ফেলে দিতে পারছে। সবাই খাওয়ার জন্য প্লেট এগিয়ে নিয়ে আসতেই দেখেই শেখর বারবিকিউর প্লেট নিজের কাছেই তুলে নিল। আবির্ভাব তাতে চেপে বলল, এমন মুখ করে আছো কেন? দেখে মনে হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে কমোডে বসে প্রেসার দিচ্ছ। প্লেট নিচে নামাও, সবাই খাবে। শেখর জিহ্বা ঠেলে দিয়ে মাংসটুকু বাইরে ফেলে খাতো খাতো মুখ করে বলল, স্যার ব্লান্ডার করে ফেলেছি একটা। আবির্ভাব প্রক্ষেপহীন ভাবে বলল, কি করলে আবার? স্যার আমি তো কখনো রান্না করি নাই, রান্নাটা মা করে সব সময়। লবণের পরিমাণ কেমন দিতে হয় জানি না, তাই একটু বেশি দিয়ে ফেলেছি। হোয়াট? দেখি কতটা বেশি দিয়েছো। শেখর প্লেট সরিয়ে নিল, বাধা দিয়ে বলল, না স্যার, এটা খাওয়ার অযোগ্য হয়েছে। তোমাকে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। সামান্য কাজটুকু পারলে না? আমার সম্মান ধুলোই গড়াগড়ি খাবে এখন। আমি তুলে পরিষ্কার করে দিব স্যার। কি বললে তুমি? কই কিছু না স্যার, এখন উপায় কি? আমি জানি না। আমি সবাইকে তোমাকে দেখিয়ে দিব, বলবো এই রাস্কেল ব্যান্ডার করেছে। শেখর পিপির করে বলল, সবাই দেখলে আর কি স্যার, যার দেখার সে তো সবার আগেই দেখে নিয়েছে। কেন যে ক্রেডিট নিতে গেলাম। কি বিড়বিড় করছো? স্যার রেস্টুরেন্ট থেকে বারবিকিউ কিনে আনি। এখানে রেস্টুরেন্ট পাবে কোথায়? তাহলে? আবির্ভাব রাগলো ভীষণ। দুই হাত সামনে তুলে মুঠো পাকিয়ে নিল নিমিষেই, তাতে চেপে বলল, আমি ওসব জানি না। শেখরের বাচ্চা কিভাবে ম্যানেজ করবে সেটা তুমি জানো। সবাই দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। জেবা জানিয়ে দিয়েছে আবির্ভাব আর শেখরের বানানো বারবিকিউ খেলে নির্ঘাত বমি হয়ে যাবে সবার। সারা ঠোঁট চিপে হেসে বলল, কিছু মানুষ শুধু মুখে মুখে নিজের প্রশংসা করতে পারে, কাজের বেলায় কাজ করা আমরা আগেই জানতাম। আর যাই হোক, এই দুজনকে দিয়ে খাওয়ার উপযুক্ত কিছু রান্না করানো যাবে না। চলো সবাই, আন্টি আমাদের জন্য রাজহাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি করেছে, ওটাই আমরা খাবো। ওরা বরঞ্চ ওদের স্পেশাল নোনতা বারবিকিউ খাক। সারার কথা শুনে সবাই হো হো করে হাসা শুরু করলো। শেখর আর চোখে আবির্ভাবের মেজাজ বোঝার চেষ্টা করছে। তার কপাল নির্ঘাত বহু দুঃখ আছে আজ। সবাই নিচে নামলো ডিনার সারতে। ছাদে দাঁড়িয়ে আছে শুধু ছবি আর আবির্ভাব আর শেখর। ছবি আবির্ভাবের হাত ধরে বলল, ভাইয়া চলো খেয়ে নিবে। আবির্ভাব নির্লিপ্ত কণ্ঠে বলল, খেতে ইচ্ছে করছে না বাবু সোনা, তুই গিয়ে খেয়ে নে। চলো না, রাতে না খেয়ে ঘুমাতে হয় না। জোর করো না বাবু সোনা, খেলে অ্যাসিডিটি হয়ে যাবে।
তুমি বরঞ্চ খেয়ে নাও গিয়ে। ছবি বাধ্য হয়ে নিচে নামলো। শেখরকে দাঁড়িয়ে থাকতে দেখে কড়া কণ্ঠে বলল। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও খেয়ে নাও। শেখর দাঁড়ানোর আর সাহস দেখালো না, ছুটে নিচে নামলো। সবাই রেহানের হাতে বানানো ভুনা খিচুড়ি বেশ মজা করে খাচ্ছে। সারার প্লেটে খিচুড়ি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, বিড়বিড় করে আওড়ালো। উনি কি রাগ করলো? খেতে আসছে না কেন? ছবির দিকে ঝুঁকে বলল। তোমার ভাইয়া এখনো আসলো না কেন বলো তো? ভাইয়ের নাকি খিদে নেই, আমি ডাকলাম আসলো না। সারার বেশ মন খারাপ হলো। প্লেট নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। আবির্ভাব কারোর সাথে ফোনে কথা বলছিল। সারাকে দেখে কল কেটে পকেটে রাখলো। সারা এসে দাঁড়ালো ঠিক আবির্ভাবের পাশে, ক্ষীণ গলায় বলল। খেতে যান নাই কেন? এমনি ক্ষুধা নেই। তুমি খেয়েছো? হুম। তাহলে খেয়ে নাও। সারা আবির্ভাবের দিকে প্লেট এগিয়ে দিব বলল। খাইয়ে দিন আমায়। আবির্ভাব হাসলো খানে। নির্দ্বিধায় প্লেট নিজের হাতে নিয়ে খাইয়ে দিল সারাকে। মাঝে মাঝে কয়েক লোকমা সারাও খাইয়ে দিচ্ছে আবির্ভাবকে। রাতের আকাশে চাঁদের লুকোচুরি, মাঝে মধ্যে কুয়াশায় ঢেকে যাচ্ছে উজ্জ্বল চাঁদের দ্রুতে, আবার কখনো ঝলমলে আলোকিত করছে পুরো ধরনী। দোতলার ছিমছাম ছোট্ট কামরায় কাঠের জানলার পাশে দাঁড়িয়ে দূর আকাশে পানে চেয়ে আছে অরুণিমা। বুকে হাজারো ব্যথার তোলপাড়। একটু সুখ ধরা দিল না তাকে। এই চাঁদের মতো যদি সুখও মাঝে মধ্যে এসে তার ভারাক্রান্ত হৃদয় আলোকিত করত, তাহলে ধরনীটা হয়তো কিঞ্চিত সে উপভোগ করতে পারত। দূর থেকে আসা শীতল হাওয়া আর বিন্দু বিন্দু কুয়াশা গায়ে কাঁপুনি তুলে দিচ্ছে। অরুণিমা গায়ে শালটা ভালোভাবে জড়িয়ে নিল, প্রাণ ভরে শ্বাস নিল খানিক। গলায় তৎক্ষণাৎ ঠান্ডা স্পর্শ। অরুণিমা চোখ বন্ধ করে নিল এইবার। এই ছোঁয়া তার কাছে বিষের মতন। সরে আসলো কিছুটা দূরে। অভিক দীর্ঘশ্বাস ফেল। ক্ষণিকের জন্য থেমে গেল সেখানে। পরক্ষণে পা বাড়লো আবার অরুণিমার পাশে। কাঠের চেয়ারে বসেছে অরুণিমা। অভিক হাঁটু গেড়ে বসলো। ঠিক সেখানে মোলায়েম কণ্ঠে ডাকলো। হরু। অরুণিমা কেঁপে উঠল। অভিকের মুখে এই নামটা আজ কত বছর পর শুনলো। কান্না গলায় দলা পেকে যাচ্ছে। অরুণিমা ডান হাত নিজের মুখে ছোঁয়ালো। অভিকম্পিত গলায় বলল। আমার সেই আগের চঞ্চল অরুকে কি কোনোভাবে ফিরে পাবো না আমি? যার খিলখিল হাসির শব্দে থেমে গিয়েছি, আমার রক্ত চলাচল বৃদ্ধি পেয়েছিল, আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আমি আমার হরুকে আগের মতো করে পেতে চাই। অরুণিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মনে মনে তীব্র রাগ ছিল ভরা কণ্ঠে বলা। আর আমি ফিরে পাবো আগের আপনিটাকে? আপনার অপবিত্র শরীর পবিত্র করবেন কিভাবে? নিজের চোখে দেখেছি আপনার অধপতন। ছুঁয়েছেন আপনিও পরনারীকে। আমার ভালোবাসা, আবেগ, সংসার নিমিষেই ছুঁড়ে ফেলেছেন আস্তা করে। তিলে তিলে শেষ করে দিয়েছেন আমার পবিত্র ভালোবাসাকে। কলুষিত করেছেন আমাদের পবিত্র বন্ধনকে। অভিক নিজের কাজে অনুতপ্ত। ছুটতে গিয়ে বসলো অরুণিমার পায়ের কাছে। দু হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে ব্যথিত গলায় বলা। পাপের বিষে দগ্ধ হোক আমার জীবন। আমি পাপ করেছি সীমাহীন নির্বিকার। নিজের হাতে এঁকেছি কলঙ্কের রেখা, তবুও ক্ষান্ত হই নাই। আর সেই পাপই আমার শিরায় শিরে জ্বলন্ত স্নায়ুর মতো দগ্ধ করে চলেছে। আমি কি শুদ্ধ হতে পারি, নাকি অনুতাপের অধিকারও হারিয়ে ফেলেছি? প্রায়শ্চিত্তের আরও কি কখনো স্পর্শ করবে এই অন্ধকার নিমজ্জিত আত্মাকে? সুতির শাড়ির কোমরের অংশ ভিজে উঠেছে অভিকের চোখের অশ্রুতে। অরুণিমার বুক কাঁপছে, হৃদয় ভেঙে টুকরো টুকরো হচ্ছে বারংবার। এই মানুষটা একটা সময় তার সম্মান রক্ষার্থে সবার সামনে রুখে দাঁড়িয়েছিল। অভাগী এতিম অলক্ষী বলে নির্যাতিত মেয়েটাকে তার যোগ্য সম্মান দিয়েছিল। আজ তার চোখে জল, অপরাধবোধ, অনুশোচনা আজ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অরুণিমার চোখ ঝাপসা হয়ে উঠেছে, চক্ষুদয় আবেশে বন্ধ করে নিতেই জল গড়িয়ে পড়ল গ্রীবাদেশে। মনের সকল বরফ যেন এবার গল। কম্পিত হাতে ধীরে নিয়ে গেল অভিকের মাথার উপর। মাথায় পুরোপুরি হাত রাখার আগে যেন সম্বিত ফিরল তার বুকের মধ্যে। তীব্র বজ্রপাত হলো। মনে পড়ে গেল পরনারীর সাথে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য। অভিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল খানিক দূরে। তীব্র কণ্ঠে কঠোরতা রেখে বলল। খবরদার ছোবেন না আমাকে। আপনার পাপিষ্ঠ হাতে ছুঁয়ে আমাকে আর কলুষিত করবেন না। আপনার ছোঁয়া আমার কাছে বিষের মতো। অভিক হতবাক হয়ে তাকিয়ে রইল অরুণিমার দিকে। তার চোখের ভাষায় করুণ আরতি, অথচ অরুণিমা মুখশ্রী পাষাণ কঠোরতায় কঠিন হয়ে উঠেছে। অরুণিমা গভীর
শ্বাস নিল, চোখ মুখ মুছে শক্ত কণ্ঠে বলল, আপনার চোখের জল আমার জন্য নয়, ওটা নিজের অপরাধ ঢাকতে চাওয়া এক দুর্বল পুরুষের প্রলাপ। যে ভালোবাসতে জানে না, যে শ্রদ্ধা করতে জানে না, তার অনুভূতির কোনো মূল্য আমার কাছে নেই। আপনি আমাকে আর স্পর্শ করবেন না, আমি আপনার কাছে মৃত, একেবারে শবদেহের মতো। অভি ব্যাকুল হয়ে অরুণিমার দিকে হাত বাড়িয়ে বলল, আমি ভুল করেছি অরু, একবার আমাকে ক্ষমা করো। অরুণিমা শুনল না অভিকের কথা, গায়ে শাল জড়িয়ে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। অভিক হতাশ চোখে তাকিয়ে আছে অরুণিমা যাওয়ার পানে। হৃদয়ে ভেঙে খণ্ড বিখণ্ড হচ্ছে, মাথা আউলিয়ে যাচ্ছে, মনে একটাই প্রশ্ন তোলপাড় করছে, তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার কি সকল দুয়ার বন্ধ? সে কি চাইলে আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না? তবে উত্তরের খাতা শূন্য। কেন উত্তর নেই তার কাছে? সকাল হয়েছে, মিটিমিটি রোদে দেখা মিলছে আজ সকাল থেকে। আহসান পরিবারের রোজকার মতো আজ মানুষের সমাগম নেই। বাড়ির অধিকাংশ মানুষের অবস্থান গ্রামে। সাদেক আহসান, সালেহ আহসান ব্যবসার কাজে শহর ছেড়ে অবস্থান নিয়েছে রাজশাহীতে। সোফায় বসে দামি চকচকে জুতো জোড়া পরে নিল রেহান। মুখে অমাবস্যার ঘোর অন্ধকার। সাদেক আহসান এক প্রকার জোর করেই চাকরি ছেড়ে দিতে বাধ্য করছে তাকে। তাদের পারিবারিক ব্যবসায় জয়েন করা আজই তার প্রথম দিন। হাতে ব্যাগখানা তুলে নিয়ে ছুটল সদর দরজার দিকে। সানারা পিছু ডাকতেই থমকে দাঁড়ালো, এবার ঘাড় ঘুরিয়ে বলল, কিছু বলবে বড় আম্মু? তুই নাস্তা না করে এভাবে কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি বড় আম্মু, জরুরি মিটিং আছে, নাস্তা করে বের হতে গেলে দেরি হয়ে যাবে। কিছু অন্তত খেয়ে যা। দুপুরে চলে আসবো, আর নাস্তা বাইরে করে নেব, টেনশন করো না তো, আসছি এখন। সানারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রেহান হনহনিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। গ্যারেজ থেকে বাইক বের করে আনতেই ড্রাইভার এগিয়ে আসলো রেহানের পাশে, মৃদু কণ্ঠে বলল, বড় স্যার আপনারে নিয়ে অফিসে যেতে বলছে, গাড়িতে বসুন ভাইজান। রেহান কিঞ্চিত হেসে বলল, আমার গাড়ি লাগবে না, তুমি বরঞ্চ রেস্ট করো, আমি বাইকেই ঠিক আছি। স্যার রাগ করবো ভাইজান? জানলে তো রাগ করবে। কিন্তু কোনো কিন্তু নয়, আসছি আমি। রেহান বাইক স্টার্ট করলো। ব্যস্ত নগরীর যানজট সমস্যা প্রতিনিয়ত। রেহানের বাইক আটকালো যানজটে। হেলমেট খুলে বাইকের উপর রেখে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিতে ঘাড়ে প্রচন্ড ব্যথায় চোখ মুখ খিচে নিল। তীব্র ব্যথায় মনে হচ্ছে কেউ তার ঘাড়ের চামড়া টেনে ছিঁড়ে ফেলেছে। মৃদু আর্তনাদ করলো রেহান। পেছন থেকে এভাবে আঘাত করলো কে, সেটা দেখার জন্য ঘাড় সোজা করার পরিস্থিতিটুকু নেই। শক্ত করে কেউ চেপে ধরে আছে ঘাড়। রেহান তাকালো বাইকের মিররের দিকে। কঠিন চেহারাখানা এবার কঠিন থেকে কঠিনতম হলো। ঘাড়ে আঘাত করা ব্যক্তিটি সানিয়া। রেহান তাতে তৎ চেপে বলল, হু দ্য হেল আর ইউ? আপনার সাহস কি করে হয় রাস্তাঘাটে এইভাবে আমাকে বিরক্ত করার? সানিয়া কাঁপছে অবিরত, চোখের পাতা ভেসা। থপ করে রেহানের বাইকের পেছনে সিটে বসে পড়লে কম্পিত গলায় বলল, প্লিজ বাইক স্টার্ট করুন। রেহান রাগ যেন বাদ সাচ্ছে না, প্রচন্ড ক্ষিপ্ত স্বরে বলল, আপনি নামবেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবো আমার বাইক থেকে? আমার বাইকের পেছনে বসার সাহস কে দিল আপনাকে? আপনার যা বলার পরে বলবেন, দয়া করে এখন বাইকটা স্টার্ট করুন, কথা বলবেন না একদম। অসম্ভব, আমি আপনাকে আমার বাইকে বসে কোথাও নিয়ে যেতে পারবো না। সানিয়া দু হাত দিয়ে রেহানের এবার গলা টিপি ধরলো, তাতে তৎ চেপে বলল, বহুত ক্যাচাল করেন আপনি, সোজা ভাবে কোনো কিছু নিতে জানেন না তাই না? ভজ হয়ে বলছি, কানে যায় না? সানিয়া শক্তপোক্ত হাত দিয়ে গলা টিপে ধরে দম বন্ধ হয়ে আসছে রেহানের। অস্পষ্ট স্বরে বলল, গলা ছাড়ুন বলছি, বাইক স্টার্ট করছি। সানিয়া হাসলো খানিক, গলা ছেড়ে দিয়ে বলল, এই তো লক্ষ্মী ছেলে, এবার বাইক স্টার্ট করুন। সানিয়া বাইকের পেছনে বেশ আরাম করে বসে আছে, বিরক্তি ভরা মুখে বাইক চালাচ্ছে রেহান। সানিয়া তৎক্ষণাৎ ব্যস্ত কণ্ঠে বলল, থামান থামান, এখানে দাঁড়ান করেন। দ্রুত বাইক থামালো রেহান। সানিয়া তৎক্ষণাৎ নিচে নেমে দাঁড়ালো, হাত দিয়ে দেখিয়ে বলল, এটা আমার বাসা। বকাটের ছেলে কয়েকজন পিছিয়ে নিয়েছিল, ওদের থেকে রক্ষা পেতে আপনার বাইকে চেপে বসেছিলাম। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বাসায় চলুন, এক কাপ চা খেয়ে যাবেন। রেহান রাগে ফস ফস করছে, পিটপিট করে বলল, শয়তান মেয়ে, তোর চা তুই খা, তোর চায়ে নিকুচি করেছি আমি, জোর করে সাহায্য নিয়ে এখন ধন্যবাদ দেওয়া হচ্ছে? কিছু বলবেন? না, শুনুন সামনে থেকে, আমার লেট হয়ে যাচ্ছে। ফার্দার আপনার এই মুখ আমাকে দেখাবেন না, বেয়াদব মেয়ে কোথাকার। রেহান বাইক স্টার্ট করতে সানিয়া ঠোঁট কামড়ে হাসলো, গলা উঁচিয়ে বলল, বেশি মুখ দেখাবো না বলবেন না। দেখা গেল শেষে আমার মুখখানে 24 ঘন্টা দেখা লাগলো আপনার। কথা খানা কানে যেতে ফের বাইক থামালো রেহান। কঠিন মুখ নিয়ে ঘাড়
ঘুরালো সানিয়ার দিকে বিদ্রুপ কণ্ঠে বলল, ওই দিন দেখার আগে আমার চোখ দুটো যেন কানা হয়ে যায়। তাহলে অতি দ্রুত কানা হওয়ার জন্য প্রস্তুতি নিন। সানিয়া আসছে খুব তাড়াতাড়ি। ঘড়িতে সময় 9:15। গ্রামে যেখানে ভোর হতে না হতেই সবাই বিছানা ছাড়ে, সেখানে শেখর আর রাইয়ান এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। রাতটা কেটেছে তাদের অসহ্য যন্ত্রণায়। বিকেলে পিঠা খেয়েছে, রাতে আবার কবজি ডুবি ভুনা খিচুড়ি খাওয়ার পর থেকে শুরু হয়েছে অ্যাসিডিটি। পালা বদল করে ওয়াশরুমে দৌড়াতে হয়েছে দুজনকে। রাইয়ান শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে মেঝেতে এলোমেলো হয়ে শুয়ে পড়েছে, শেখর ঝুলছে বিছানার কোনায়। বেশ কয়েকবার ওয়াশরুমে দৌড়ে ক্লান্ত দুজনে। দরজা মৃদু করা নাড়ল আবির্ভাব। সকাল থেকে বিদেশি ক্লায়েন্টগুলো হাজারখানি কল করেছে শেখরের ফোনে। শেখরের কোনো হেলদোল নেই সেদিকে। কয়েকবার নক করার পর দরজা খুললো না আবির্ভাব। এবার বেশ বিরক্ত হলো। চবুর্গে উচ্চারণ করে গলা ছেড়ে ডাকলো, এবার বেশ উচ্চ স্বরে, জোরেই। তবুও কাজ হলো না, সাড়া দিল না দুজনের একজনও। ভাইয়ের এমন ডাক শুনে ছুটে আসলো ছবি, শঙ্কিত গলায় আওড়ালো, কি হয়েছে ভাইয়া, এভাবে চেঁচাচ্ছ কেন? আবির্ভাব কণ্ঠস্বর নরম করে বলল, তেমন কিছু না বাবু সোনা, তোমার না ঠান্ডা লেগেছে? এত সকালে উঠেছো কেন? যাও রুমে যাও। এখন অনেকটা কমে গিয়েছে ভাইয়া, বলো না কি হয়েছে। অফিসের জরুরি একটা ব্যাপার নিয়ে শেখরের সাথে আলোচনা করার ছিল। এতবার ডাকছি, দুজনের একজনও সাড়া দিচ্ছে না। ওহ, এই ব্যাপার, দাঁড়াও আমি রুম খুলে দেই। তুমি বরঞ্চ ভেতরে গিয়ে শেখর ভাইকে ডেকে তুলো। কিন্তু রুম তো ভিতর থেকে লক করা, খুলবে কি করে? খোলা যাবে, তুমি দাঁড়াও একটু। ছবি ছোটবেলা থেকেই বেড়ে ওঠা এই বাড়িতে, এই বাড়ির খুঁটিনাটি সকল বিষয় জানা আছে তার। মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিল। খানিক হেসে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এখন যাও। আবির্ভাব মৃদু পায়ে ঢুকলো রুমের ভেতর। পুরো রুম অন্ধকারে ঢাকা। ডান সাইডে সুইচবোর্ড টিপে আলো জ্বালিয়ে নিল। রুমে ছন্নছাড় অবস্থা থেকে ভ্রু গোটালো। এবার খানিক এগোতেই তীব্র গন্ধে নাক চেপে ধরল। চারিপাশে ঘাড় ঘুরিয়ে তাকালো বারংবার। এমন বৃষ্টিগন্ধ আসছে কোথা থেকে? ট্রাউজারের পকেটে দুই হাত গুজে উচ্চস্বরে ধমকালো, শেখরের বাচ্চা, ঘুম ছুটিয়ে দিব এবার যদি না উঠো। স্যারের কণ্ঠস্বর কর্ণঘুর পৌঁছে ধরফড়ি উঠে বসলো। হুড়মুড়িয়ে নিচে নামতে রাইয়ানের উপর পড়লো জোরে সরে। শেখরের হাঁটু গেঁথে গেছে রাইয়ানের পেটে। পেটে তীব্র ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল রাইয়ান। শেখরের ব্যস্ত কণ্ঠস্বর থুতলে বলল, সরি, আমি খেয়াল করি নাই তোমায়। রাইয়ান হা হয়ে তাকে আছে, ব্যথা ভুলে গিয়েছে নিমিষে। দমপাটা হাসি পাচ্ছে এবার। অস্পষ্ট স্বরে বলল, তোমার লুঙ্গি কই? তুমি এমন বস্ত্র ছাড়া আমার উপর পড়লে কেন? শেখর তৎক্ষণাৎ চিবুক নামালো নিচে। চক্ষুতে আপনা আপনি বড় বড় হলো। গায়ের টি শার্ট টেনে নিচের দিকে নামানোর চেষ্টা অব্যাহত, তবে ব্যর্থ। টি শার্ট দিয়ে ঢাকা সম্ভব নয়। কান্না পাচ্ছে ভীষণ। এবার না, দুবার এমন স্যারের সামনে বেইজ্জতি হতে হলো। বিছানা থেকে কম্বল তুলে কোমরে পেঁচিয়ে নিল। খাটো খাটো মুখ করে তাকালো আবির্ভাবের দিকে, ছোট ফুলিয়ে বলল, স্যার আপনি আজও দেখে ফেলেছেন কি? তোমার কি মনে হয় আমি কানা? কোন লেভেলের গাধা হলে মানুষ লুঙ্গির নিচে আন্ডারওয়্যার পরে না? রাইয়ান তখনও হেসে চলেছে। আবির্ভাব এবার তাকালো রাইয়ানের দিকে, কড়া কণ্ঠে বলল, ওর দিকে তাকিয়ে না হেসে নিজেরটা ঢাকো আগে। রাইয়ানের হাসি থামলো। মুহূর্তে চট করে তাকালো নিজের দিকে। রাইয়ানের লুঙ্গি আবির্ভাবের পায়ের নিচে। তার মানে শুধু শেখরের নয়, তারও ইজ্জত গেল আজ। কম্বল দিয়ে নিজেকে ছেঁকে নিয়ে আবির্ভাবের দিকে তাকিয়ে বলল, লুঙ্গিটা দাও না ভাইয়া। দুইটা অসভ্য এক জায়গায় ঠাই হয়েছে আজ। লাথি দিয়ে লুঙ্গি এগিয়ে দিল। ফের আবারও নাক চেপে ধরে বলল, গন্ধ কিসের আসছে রুম থেকে? রাইয়ান ছট করে লুঙ্গি পরে নিল। উঠে দাঁড়ালো, হাত ঝাড়া দিয়ে বলল, কই গন্ধ? আমি পাচ্ছি না তো। ফের শেখরের দিকে তাকিয়ে বলল, তুমি পাচ্ছ কি? শেখর দুই দিকে মাথা দুলালো। মুখখানা তখনও তার শুকনো। এভাবে বারবার সম্মান হারিয়ে, কথা বলা ভাষা হারিয়ে ফেলেছে যেন। আবির্ভাব ফুটালো। গন্ধে রুমে দাঁড়ানো দায়, আর এই দুই গাধা নাকি কোনো রকম গন্ধে পাচ্ছে না। ধীরে ধীরে চোখ বুলালো চারিপাশে। রুমে ডান সাইডে আলনার উপর এলোমেলো জামা কাপড় ঝুলছে, তার নিচে পড়ে আছে দুটো আন্ডারওয়্যার। আবির্ভাব পা বাড়ালো সেই দিকে, ধীর পায়ে বসলো আন্ডারওয়্যারের পাশে। তীব্র গন্ধে বমি পাচ্ছে এবার। সম্বিত ফিরল এবার রাইয়ান আর শেখরে। চক্ষুতে বড় বড় হলো দুজনে। ঢোক গিলে নিল বারংবার। রাইয়ান চোখ বন্ধ করে ব্যস্ত কণ্ঠে বলল, উঠে এসো ভাইয়া ওখান থেকে।
আবির্ভাব নাক মুখ শক্ত করে চেপে ধরলো, উঠে আসলো দ্রুত জানালার কাছে। জানলা খুলে থুতু ফেললো কয়েকবার। কিছু বলার জন্য উদ্যত হতে গিয়েও কণ্ঠস্বর নির্মুখ করলাম। ইয়াচ্ছি, বুড়ো খাটাস, দুটো আন্ডারওয়্যার ভরে পটি করেছিস। রাইয়ান শেখর লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। একজন ভেতরে গেলে আরেকজন চেপে রাখা ছিল, তাই অতিরিক্ত বেগে আন্ডারওয়্যার ভরে গেছে। কাজ সেরে ফেলেছে দুজনে। পটি করেছিস আবার সেই আন্ডারওয়্যার রুমেই ফেলে রেখেছিস। কি ভেবেছিস তোদের ওই দুটো জাদুঘরে স্থান পাবে? ডাফার কোথাকার। আবির্ভাব তাকালো শেখরের দিকে ব্যস্ত কণ্ঠে বলল, মিস্টার মালহোত্রা 1000 বার কল করেছে তোমাকে, তুমি ফোন ধরো নাই। ফার্স্ট আমার রুমে এসো, কথা আছে। শেখর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মৃদু কণ্ঠে বলল, আচ্ছা স্যার। আর হ্যাঁ, অবশ্যই গোসল করে তারপর আসবে আমার রুমে। ওটি আমার কি লেগে নেই স্যার? শেখর দ্রুত আবির্ভাবের পাশে এসে দাঁড়িয়ে বলল, এই দেখুন, গন্ধ নেই। শেখরের বাচ্চা, খুন হওয়ার আগে দূরে যাও, গোসল করে তারপর আসবে আমার কাছে। আচ্ছা স্যার, একটা কথা বলবো। কি? আপনি দয়া করে বাইরে গিয়ে কাউকে এসব বলবেন না প্লিজ। রাইয়ানও সম্মতি দিল শেখরের কথায়। আবির্ভাব ভেতরে থেকে দম ফাটা হাসি পাচ্ছে, তবে বাইরে প্রকাশ করলো না সেটা। দুজনেই মুখ দেখে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরাই পড়েছে। কণ্ঠে কঠোরতা রেখেই বলল, ঠিক আছে ঠিক আছে। সকালে নাস্তা সেরে ছায়ানির ভিড়ার পুকুর পাড়ে অবস্থান সবার। মাছ ধরার প্রতিযোগিতা চলছে। হাতে বড়শি নিয়ে ছিপ ফেলেছে পুকুরে। আবির্ভাব আগে সতর্ক করে দিয়েছে শেখরকে তার ধারে কাছে যেন না আসে। শেখর রাতে ব্যাডমিন্টন খেলার বাজিতে একমাত্র শেখরের জন্যই গোহারা হারতে হয়েছে তাকে। এখন কোনো ব্লান্ডার করলে একদম চুলেই চড়িয়ে দিবে। সকালে সম্মান হারিয়ে কথা বলা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শেখরের। পুকুরের সিঁড়িতে ঠায় বসে আছে সে। পুকুরে ছিপ ফেলেছে অভিক, অয়ন, আবির্ভাব আর রাইয়ান। বাড়ির মেয়েরা চেয়ার পেতে বসে আছে পুকুর পাড়ে। অয়নের ছিপ মাছ টানছে বারবার, তবে মাছ ধরার অদক্ষ হওয়ার কারণে ঠিকঠাক ছিপ টানতে পারছে না। সারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবার। আবির্ভাবের কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম, দেখুন, রাতে একদম বাজেভাবে হেরেছেন। মাছ ধরা আপনার কাজ না, উঠে আসুন। পারবেন না শুধু শুধু জিততে, হারবেন। আবির্ভাব তাকালো সারার দিকে তীক্ষ্ণ চাহনি, তবে মুখে লেগে আছে মৃদু হাসি। ফের চোখ রাখলো ছিপে, সূক্ষ্ম কণ্ঠে বললাম, সুইটার, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। মাছ আমি ধরেই ছাড়বো, চাপ নিও না। নিজের আসনে গিয়ে বসো। সারা ভেঙচি কেটে চেয়ারে এসে বসল। অবিকে ছিপ টানছে মাছে। অবিক ভ্রুগুটিয়ে নিল, হাতে টান পড়েছে। মাছ ধরার ব্যাপারে অজ্ঞ হওয়ায় ছিপ শক্ত করে ধরে এদিক ওদিক তাকালো। অরুণিমা চোখের ইশারায় ছিপ টানতে বলছে অভিককে। অভিক বুঝলো না, চোখের ইশারায় আবার জানতে চাইলো। অরুণিমা চেয়ার ছেড়ে উঠে এবার দাঁড়ালো। দ্রুত এগিয়ে গিয়ে অভিকের পাশে বড়শি ধরে নিজেই টান দিল চড়ে। অভিকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো এবার। বড়শিতে ধরা দিয়েছে মাঝারি সাইজের রুই মাছ। হতাশ আবির্ভাব গাল ফুলে নিল এবার। অয়নের চোখে মুখ শক্ত করে নিল। অরুণিমার দিকে তাকিয়ে বলল, এতে চিটিং হলো বৌমনি, তুমি কেন ভাইয়াকে সাহায্য করলে? অভিক দাঁত কাবাডি বের করে তাকালো অয়নের দিকে, শুনে নাচিয়ে বলল, আমার বউ আমাকে সাহায্য করবে না তো কে করবে? হেরেছিস, মেনে নে এবার। আবির্ভাব এগিয়ে আসলো অভিকের পাশে, তাৎকিলিয়ে বলল, ওর আবার কোনো যোগ্যতা আছে নাকি? ভাগ্যিস একখান বউ ছিল ওর। আবির্ভাবের গা জ্বালানোর কথা মোটে পছন্দ হলো না অভিকের। তৎছিল সুরে বলল, বউ কি আমার একার আছে নাকি? বউ তোমাদের নেই? আছে, তবে আমার বউ অপকর্মার ঢেকি। অয়ন সুর মিলালো আবির্ভাবের সাথে, গাল ফুলিয়ে বলল, আমার বউ? আহারে ভাই আমার। আবির্ভাব অয়নের মাথায় হাত রেখে সান্ত্বনা সুরে বলল, থাক কষ্ট পাসটা, আমাদের কপালই খারাপ। ছবি কোমরে দুই হাত ঠেকিয়ে রাগী দৃষ্টিতে তাকালো আবির্ভাবের পানে, গাল ফুলিয়ে বলল, তুমি ওনাকে সঙ্গ দিচ্ছ ভাইয়া? তোমার বোনকে অকর্মার ঢেকে বলল, তুমি প্রতিবাদ না করে সম্মতি দিচ্ছ? হুশ ফিরল আবির্ভাবের। রাগী দৃষ্টিতে তাকালো অয়নের দিকে, কঠোর কণ্ঠে বলল, তুই আমার বোনকে অকর্মার ঢেকি বললি কেন? সে তো তুমি আমার বোনকে বললে। আমি বললেই তোকে বলতে হবে? অয়ন ঘাড় উঁচিয়ে তাকালো ছবির দিকে, দাঁত কিলিয়ে বলল, আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ছবি ফেংচি কেটে বলল, ওকে ওকে, এবারের মতো ক্ষমা করে দিলাম। ছিপ হাতে বাড়ি ফিরেছে সবাই। হায়দার মিয়া জাল ফেলে পুকুর থেকে আগেই কয়েকটা মাছ ধরে রেখেছিল। অবিকের মারা মাছ আর বাকি
মাছগুলো অ্যাড করে জমিলা বেগম মুচমুচি করে ভেজে ভেজে খেতে দিয়েছে সবাইকে। আবির্ভাবে প্লেটে বড় সাইজের মাছের মাথা ভাজা। আবির্ভাব ঘাড় উঁচিয়ে তাকালো শেখরের দিকে। বেচারা সকাল থেকে গোমরা মুখে আছে। এগিয়ে গেল এবার শেখরের পাশে, এক হাত দিয়ে প্লেট শক্ত করে ধরে অন্য হাতে হাত রাখলো শেখরের কাঁধে। ছুট কামড়ে হেসে বলল, কি ব্যাপার শেখর সাহেব, এমন মুড অফ কেন? ইতিহাসের পাতায় বেঁধে রাখার মতো তোমাদের কার্যকলাপ তো কাউকে বললামই না, এখনই এমন মুড অফ করে রেখেছো কেন? শেখর প্লেটে ভাজা মাছ উল্টাচ্ছে, মৃদুস্বরে বলল, ঢাকায় ফিরবো কবে আমরা স্যার? এই তো কালই। কেন বলো তো? এমনি জানতে চাইলাম।